এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। তোমার চোখের মায়ায় আটকে গেছি, তাই বারবার তোমার সামনে না এসে থাকতে পারছি না। অধরার গাল দুটো লাল হয়ে ওঠে। সে চোখ সরিয়ে আবার ফুলের দিকে তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তটা ধরে রাখতে চায় কেউ। ওয়াও, খুব সুন্দর ছিল। তোমার সাথে সাথে তোমার কণ্ঠ মায়া আছে দেখছি। আর আমি কেন বারবার তোমার সামনে চলে আসি? কারণ তুমি আমার থেকে পালাতে জানো না। তুমি ভয় পাও, আর আমি সেই ভয়টা দেখাতে পছন্দ করি। আপনি একজন অসুস্থ মানুষ। হ্যাঁ, আমি অসুস্থ। তোমার গলার শব্দে আর তোমার চোখের মায়ায় আমার চোখ ঘুমহীন। তোমার একবার পেছনে তাকানো আর তোমার ওই গভীর মায়ার চোখে আমি অসুস্থ হয়ে যাই। তুমি কি জানো, একজন অসুস্থ মানুষ যা করে এখন আমি ঠিক তাই করব। অধরার চোখে জল চলে আসে, কিন্তু সে মাথা নিচু করে না। অধরা একটু পিছপা হয়ে বলে, এই আপনি কি আমাকে ভেঙে ফেলতে চান? তাহলে ভুল করছেন। আমি কিন্তু ভাঙি না, আমি সবকিছু বদলে দিই। আবির এক পা করে সামনে এগিয়ে আসে এবং ঘন গলায় বলতে থাকে, গম্ভীর গলায়। তোমাকে ভাঙবো না অধরা। তোমাকে আমি এমনভাবে সাজাবো যাতে করে পুরো শহর তোমাকে ভয় পায়। কারণ তুমি আমার মতো ভয়ঙ্কর মানুষের হৃদয়ের স্পন্দন থামিয়ে দিয়েছো। একদিন সরোয়ার অধরাকে রাজনৈতিক খেলার জন্য কোনো এক মিটিংয়ে নিয়ে যায় এবং সেখানে তাকে পরিচয় করিয়ে দেয়। সেই দিন অধরার কেমন যেন একটা অনুভূতি হয়েছিল। সে এই সমস্ত রাজনীতিতে জড়াতে চায় না, আর তার কাছে ইদানিং তার চাচার হাবভাব কোনো কিছুই ভালো লাগে না। তখনই অধরা মিটিংয়ে সবার সামনে বলে ওঠে হাসতে হাসতে, চাচ্চু, আমি এই রাজনীতিতে আসতে চাই না। এই মানুষ মারার খেলা আমার মোটেও ভালো লাগে না। সেদিন অধরা সরওয়ারের মুখের উপরে এইভাবে কথা বলে দেয়, স্তব্ধ হয়ে যায় পুরো হল। সরওয়ার স্তব্ধ। দূর থেকে আবির মুচকি মুচকি হেসে বলে, পিচ্চি মেয়ে হলে হবে কি? একদম সঠিক জবাব। সবার সামনে এখন তুমি কি করবে সরোয়ার? সারোয়ারের প্রাসাদ সদৃশ্য বাড়ির আঙিনায় গভীর রাত। সবাই বসে কফি খাচ্ছে। পাশে তার অন্যতম রাজনৈতিক উপদেষ্টা মাহমুদ গম্ভীর গলায়, আবিরকে রাজনৈতিকভাবে ঠেকানো যাবে না, তাকে মানসিকভাবে ধ্বংস করতে হবে। হ্যাঁ, আমার হাতে একটা চাবি আছে। আমি ভয় পাই না, কিন্তু তার প্রতিচ্ছবিতে আমি আমার নিজের রক্ত দেখি। তাকে আরো কয়েকটা ছায়া মুখোমুখি করার দরকার। মাহমুদ মুচকি হেসে বলে, হাসি দিয়ে, হা হা হা, তাহলে এখন আমাদের অস্ত্র হবে জারিফ হায়দার। সারোয়ারের ঠোঁটে বিষাক্ত একটা হাসি দিয়ে বলে, বিরক্তিকর হাসি দিয়ে, সেটা আমার কাটার মুকুট। একটা কালো গাড়ি দাঁড়ায় সারোয়ারের গেটের সামনে। ভেতর থেকে নামে এক লম্বা চওড়া যুবক, চুলগুলো স্টাইল করা, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে একটা ঠান্ডা হাসি। সে হচ্ছে জারিফ হায়দার, সারোয়ারের বোনের ছেলে। জারিফ নির্ভীক গলায় বলে, আমি ফিরেছি মামু। এবার আপনাকে শুধু দেখতে হবে আমি কিভাবে পুতুল না হই সবাই সুতা টানি। সারোয়ার ঝকঝকে একটা হাসি দিয়ে বলে, রহস্যময় হাসি দিয়ে, জাফির মাইস্তান, তুমি চলে এসেছো। যাও, অধরার কাছে যাও, তাকে বোঝাও তুমি তার বন্ধু। তারপর তাকে ভেঙে দাও, আর তুমি তাকে প্রেম দেখিয়ে আমার প্রতিশোধের আগুনের দিকে ঠেলে দাও। জারিফ মাথা নিচু করে হাসে আর ধীরে ধীরে বলে, জানি প্রেম আমাদের জন্য কখনোই কোমল ছিল না মামু। ওটা শুধু আমার হাতে বিশ্বনের একটা কৌশল মাত্র। অধরা বান্ধবীদের সঙ্গে নিয়ে ক্যাফেটেরিয়াতে বসেছিল। পেছন থেকে একটা চেয়ার টেনে বসে পড়ে একজন। অধরা চমকে উঠে তাকায় এবং জিজ্ঞেস করে নরম সুরে, আপনি কে? ইউ আর অধরা, এম আই রাইট? আমি তোমার একমাত্র ফুফির ছেলে। বিদেশে থাকতে তোমার সাথে আমার দেখা হয়নি এতদিন। কালই এসেছি তোমাদের বাড়িতে। আমি কি তোমার বন্ধু হতে পারি? অধরা সন্দেহজনক চোখে তাকিয়ে বলে, আমার ফুপির ছেলে? আমি চিনি না।
তাছাড়া আমি তো অনেকেরই পরিচিত, কিন্তু সবাই তো আর আমার বন্ধু হতে পারে না। জারিফ চোখ নামিয়ে বিষণ্ণ কণ্ঠে বলে, কেউ যদি তোমার বন্ধু হতে চায়, তোমার ভিতরে ভয়টাকে বুঝতে চায় এবং তোমার ভিতরে ক্লান্তি একত্রিত সবটাকে গ্রহণ করে নিতে চায়, তবে তোমার উচিত তাকে সায় দেয়া। অধরা চুপ হয়ে যায়। সে জানে আবির হয়তো ভয়ঙ্কর, কিন্তু এই লোকটার কোমলতা তার চেয়েও বেশি বিপজ্জনক। তাই সে সেখান থেকে চুপচাপ উঠে চলে যায়। এইদিকে আবির জানতে পারে জারিফ শহরে এসেছে। তার চোখে হিংসা, আগুন এবং এক অদ্ভুত অস্থিরতা। আবির দাঁতে দাঁত চেপে বলতে থাকে, জারিফ, তুই যদি আমার ছায়াতেও হাঁটিস, আমি তো ছায়াকেও ছিঁড়ে ফেলবো। অধরা আমাকে ভয় পেতে পারে, কিন্তু অন্য কারোর চোখে কোনোদিনও দেখানোর সাহস করবে না, আর আমি সেটা কখনোই হতে দেব না। স্যার, আপনি রাগের মাথায় অনেক কিছু। বাকিটুকু আর সে বলতে পারে না। আবির চিৎকার করে বলে, তুমি জানো না আমি রাগ করলে কি করতে পারি? আমি ভালোবাসতে শিখিনি, আমি শুধু আমার অধিকার আদায় করতে শিখেছি। রাজনীতি যেমন আমার অধিকার, তেমনই ওই পিচ্ছি মেয়েটাও আমার অধিকার হয়ে গেছে। রাতের ব্যস্ত শহর, চারদিকে ঝলমলে বাতির আলো। ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে অধরা। পাশে এসে দাঁড়ায় জারিফ, বলতে থাকে, তুমি জানো অধরা, এই রাজনীতি খুব খারাপ। যে রাজনীতি আমাকে মানুষ হতে দেয়নি, কিন্তু অমানুষটিকেই বানিয়ে দিয়েছে। অধরা আস্তে আস্তে বলে, আপনাদের এই জঘন্য রাজনীতিকে আমি ভয় পাই না, ঘৃণা করি। ভয়? আমি তো তোমাকে ভয় দেখাতে চাই না। আমি তোমার ওই চোখের প্রেমে পড়ে গেছি অধরা। এখন শুধু আমার তোমাকে ভয় লাগে। তুমি যদি আমাকে গ্রহণ না করো, তাহলে আমি তোমার ওই ছায়ার মধ্যে হারিয়ে যাব। অধরা কিছুটা আশ্চর্য হয়। সে জানে এই সম্পর্ক, এই আগুন কোনো কিছুই সম্ভব না। এটা শুধু আগুন জ্বালিয়ে দিবে। অধরা মাথা নিচু করে সেখান থেকে চলে যায়, আর কোনো কথা বলে না। আর জারিফ সেই দিকে তাকিয়ে থাকে। সিটির পলিটিক্যাল হেডকোয়ার্টার, রাত 11টা। এক গোপন ঘরে বসে সারোয়ার, তার পাশে জারিফ, মাহমুদ এবং কিছু মুখোশধারী নেতা। সারোয়ার ঠান্ডা গলায় বলে, কালকে মিছিল হবে আমাদের মঞ্চ। আবিরের নামে আগুন লাগিয়ে দেব। তার ছেলেরা আগে গুলি চালাবে। না চালালেও দেখাবো চালিয়েছে, জাফির চোখ তুলে বলে। কিন্তু মিডিয়ার লোকজন থাকবে ওখানে, কি করে ওদের সামলাবে? মাহমুদ হেসে বলে ওঠে, মিডিয়া, তারা তো আমাদের ছত্রছায়ার সত্য জাল করলেই চলবে। সারোয়ার চোখ জলজল করে ওঠে আর বলে গম্ভীর গলায়, আমার টার্গেট হচ্ছে আবিরের দল। তাকে দেশদ্রোহী বানিয়ে সোজা জেলে ঢুকিয়ে দেব। তারপর ওই মেয়েটা অধরা, ওকে তো কাচের মতো ভেঙে টুকরো করতে হবে। ভাতিজি আমার আর গুনগান গাচ্ছে ওই আবির খানের। আবিরের দলের অফিস। সে জানতে পারে তার দলের উপর হামলা হচ্ছে। আবির ঘরে ঢুকেই হাতে টেবিলটি উল্টে ফেলে দেয় এবং চিৎকার করে বলতে থাকে, চিৎকার করে, আমাদের ছেলেদের উপরে হামলা হচ্ছে আর তোরা এখানে চুপচাপ বসে আছিস? স্যার, পুলিশের ছদ্মবেশে সারোয়ারের লোকজন আমাদের উপর আগেই গুলি চালিয়েছে। কালকের মিছিলে উল্টো আমাদের উপরেই দোষ চাপাবে। আমি এখানে নায়ক হতে আসিনি, আমি আগুন হতে এসেছি। যদি আমাকে অপরাধী বানাই, তবে আমি এমন অপরাধ করব যে তার রক্তের গন্ধ শহরের ধুলোর মধ্যেও মিশে থাকবে। শহরের রাজপথে দুটো দলের মিছিল মুখোমুখি। স্লোগান উঠছে, জনতার শক্তি আবির ভাই। নেতা সারোয়ার, দেশের গর্ব। দুই দলের মাঝখানে পুলিশ, কিন্তু তাদের চোখের অবস্থা খারাপ। হঠাৎ এক অজানা মুখোশধারী গুলি ছুড়ে, আর অমনি ছত্রভঙ্গ হয়ে যায় সব লোক। দুই দলের লোকজন পালাতে শুরু করে। রাস্তায় পড়ে যাওয়া কয়েকটা লাশ। একজন ছাত্র নেতা, একজন মহিলা কর্মী ও একজন কিশোর নিহত হয়। খবরের শিরোনাম বের হয়, আবির খানের দলের সন্ত্রাসীর গুলিতে নিহত এই 3 জন। তারা শহরে গুলি চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের নিহত করেছে। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে আছে সারোয়ার, চোখে জল আর মুখে তার অভিনয়। কাঁপা কাঁপা গলায় বলে, আমরা শান্তিপূর্ণ ছিলাম, আমার দল নিশ্চুপ ছিল, কিন্তু ওই আবির খানের চক্রান্ত দেশকে অস্থির করে তোলে। আমি রাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব,
এই সন্ত্রাসীটার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হোক। পাশে দাঁড়িয়ে জারিফের ঠোঁটে একটা ঠান্ডা হাসি। এদিকে রুমের মধ্যে অন্ধকারের মধ্যে বসা আবির, হাতে তার বোতল, চোখে রক্ত, দাঁত কটমট করে সে বলতে থাকে, সারোয়ার আমাকে নিয়ে খেলতে চাইছে, কিন্তু সে জানে না আমি খেলার নিয়ম লিখি না, আমি খেলার নিয়ম ভাঙি। আমি খেলে যাবো, তবে আমি একা না, আমার সাথে পুরো দুনিয়াটাও সাথে যাবে। অধরা টিভির রিপোর্ট দেখছিল। তার পরিচিত এক ছেলেকে মৃত্যুর তালিকায় দেখে সে বুঝতে পারে এটা রাজনৈতিক খেলা নয়, এটা তার নিজেদের জীবনের জন্য একটি ঝুঁকি। অধরা ধীরে কাঁপুনি গলায় বলে ওঠে, এটা কি শুরু হলো? তারা আমার কাছের লোকদের মৃতদের তালিকায় পাঠিয়ে দিল। এই রাজনীতি আমার স্বপ্নকে দুঃস্বপ্ন বানাতে চাচ্ছে। এবার কি তাহলে আমার সাবধান হওয়া উচিত? অধরার হাতে একটা ছোট্ট কাগজ। পেছন থেকে তার চাচা সারোয়ার কলা গলায় ডেকে কঠোর কণ্ঠে সারোয়ার বলে ওঠে, কঠোর কণ্ঠে, অধরা, তুমি আবারও বাইরে যাচ্ছ? আমি বলেছিলাম না রাজনীতিতে এখন আগুন হয়ে আছে, এখন তোমার বাইরে বাইর হওয়া নিষেধ। চাচ্ছু, রাজনীতি তো মানুষ মেরে ফেলে, আমি তো কাউকে হারাতে চাই না। সারোয়ার তাকে আর কিছু বলতে দেয় না, সে ঠোঁট চেপে ধরে। তুমি এখনো বোঝো না, তুমি আমার ভাতিজি। তুমি যখন বাইরে যাবে তখন আমার শত্রুরা তোমার উপর হামলা করবে, তারা আমার রাজ্য জ্বালিয়ে দিতে চাইবে। অধরা ভ্রু কুঁচকে তাকায় আর মনে মনে বলে, আমাকে কেউ জ্বালিয়ে পুড়িয়ে দেবে, কিন্তু কেন? আবিরের গাড়ি এসে থামে। তার চারপাশে দেহরক্ষীর ভিড়, কালো শার্ট, চোখে চশমা, গম্ভীর মুখে একটা বাচ্চা তাকে দেখে সেখান থেকে দৌড়ে পালায়। গাড়ির শব্দ শুনে অধরা নিচের দিকে তাকায়। ওর চোখ আটকে যায় সেই মুহূর্তেটাই, যেন বিদ্যুৎ খেলে যায় তার শরীরে। অধরা মনে মনে বলতে থাকে, এই লোক যাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, ভয় পাই আমি তাকে, কিন্তু আমার এই ভয়টা কেমন যেন ভালো লাগে, আর আমি বুঝতেই পারি না। আবির নিজ মনে নিচু গলায় অধরার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, ওর হাসি দেখে আমার রক্ত ভুলে যেতে চাই। এই মেয়েটা আমার দুনিয়াটা। এটা কি আমার দুর্বলতা, না আমার আগুনের ভয়, যাতে আমি জ্বলে পড়ে যাব? সারোয়ার আবিরকে এখানে দেখে বলে ওঠে, তুমি আমার এলাকায়, তোমার সাহস তো কম না। ঠান্ডা গলায়, রাজা তো শুধু এক জায়গায় আটকে থাকে না, সে তো শুধু মাটির ওপরে বসে থাকে না, সে মাটির নিচেও আগুন ধরায়, সর্বত্র বিচরণ তার। সারোয়ার হাসে আর বলে, তো তুই এখানে কার জন্যে? তুই যার জন্য এখানে, তার দিকে হাত বেরোলে তোর হাত পুড়ে যাবে। সে একটা আগুন। আমি তো একটা ছোট্ট পুতুল, কিন্তু এই পুতুল কেন যেন একজন মানুষকে দেখে ভয় পায়, আর যে মানুষটার রক্ত নিয়ে খেলে কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে হেসে ফেলে। কি আছে আমার এই চোখে? আবিরের বেডরুম, দেয়ালে একটা ছবি টানানো। ছবিটার দিকে তাকিয়ে সে একটার পর একটা সিগারেট নষ্ট করছে, চোখে আগুন আর গলায় বিষ। আবির ধীরে ধীরে বলতে থাকে, তুই বুঝিস না, রাজনীতি আমার ধর্ম, আর ওই রাজনীতি প্রতিশোধ হয়ে গেছে আমার প্রাণ। কিন্তু তুই ধীরে ধীরে আমার দুর্বলতা হয়ে উঠেছিস। আমার মনে হয় তোর এক ফোঁটা হাসির জন্য আমি চাইলে সব পুড়িয়ে ফেলতে পারি। অধরা তারপর ঘরের বেডের উপর থেকে নিচে নেমে আসে, তার লম্বা সিল্কের চাদরটা টেনে নেয়। তার চোখে মাঝে মাঝে একটা অদ্ভুত ভাব চলে আসে, কিছুটা শঙ্কিত। তার হাত থেকে তার ফোনটা পড়ে যায়। সে কোথাও একটা তাকায়, তারপর সে নিজের সাথে কথা বলে ওঠে, আমি এত কিছু কেন ভাবি? আর ওই লোকটা আবির খান, উনি আমার চোখের দিকে তাকিয়ে ওইসব কেন বলে? তারই ভাবনায় পেছন থেকে কেউ একজন গম্ভীর কণ্ঠে তাকে ডেকে ওঠে। অধরা যেন কিছুটা কেঁপে ওঠে। সে বলে ওঠে রাগী কণ্ঠে, আজকে তোমার চলাফেরা কিন্তু মোটেও পছন্দ হচ্ছে না। আর ওই আবির খানের সাথে তোমাকে কেন বারবার দেখা যাচ্ছে? তোমার কাছে কি চাই ওই আবির? কিন্তু আমি তো কিছুই জানি না চাচ্চু, আমি তো শুধুমাত্র... তখনই সারোয়ার গম্ভীর গলায় বলে ওঠে, তুমি মনে রাখো অধরা, তোমার গার্জিয়ান আমি। তোমার জীবন শুধু তোমার একার নয়। আর আমার এই রাজনৈতিক ভঙ্গি ছাড়িয়ে তোমার জীবনে কিছুই আসতে পারে না। আর ওই আবির খান তোমাকে তার নিজের প্রতি ঢাল বানাতে যাচ্ছে, কিন্তু আমি সেটা কখনো হতে দেব না। নাজমা বেগম অধরার চাচি, সবসময় হালকা শাড়ি পরা, মাথায় ঘোমটা, চোখে কাজল।
যেন নিজের অনুভূতি ঢেকে রাখেন। মুখে সবসময় গাম্ভীর্য, ঠোঁটে হালকা বিরক্তি, যেন কেউ কথা বললেই বিরক্ত হয়। কথা বলেন ধীর মাপের স্বরে, কিন্তু তাতে ভয় লুকিয়ে থাকে। নাজমা বেগম একসময় ছিলেন একজন মেডিকেলের ছাত্রী, স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। প্রেমে পড়ে সে নিজের ক্যারিয়ার বিসর্জন দেয়, কিন্তু বিয়ের পর বুঝতে পারে এই মানুষটা রাজনীতি ছাড়া কিছুই বোঝে না। ধীরে ধীরে চুপ করে থাকা শুরু করেন, মুখে কিছুই বলেন না, কিন্তু সবসময় চক্রান্তেও জানেন, বুঝেন, অনুভব করেন। ওনার মধ্যে একটা বিরাট ট্র্যাজেডি আছে। সে অধরার মধ্যে নিজের সেই বিনা প্রশ্নের উত্তর বিসর্জিত জীবন খুঁজে পায়। একদিন অধরা খেলতে গিয়ে রক্তাক্ত হয়। নাজমা বেগমের চোখে হালকা মায়া, বুকে খুব গম্ভীরতা নিয়ে বলতে থাকে, কান্না করবে না, চুপ করে থাকো। রক্তের উপরে রাজনীতি গড়ে ওঠে, কান্না না। তখনই অধরা বুঝেছিল চাচির কোলে শুধু শান্তিই নয়, এখানে শক্তি আছে, আর আছে কিছু স্নেহ লুকানো। আপনি মেয়েটাকে খেলার দাবার গুটি বানাতে চাইছেন, কিন্তু সে নিজের ঘর জিতে ফিরে এসেছে। তাকে আর দাবার গুটি ভাববেন না, কারণ গুটি যখন নিজের রাজার দিকে চলে যায় তখন ভুট্টাই উল্টে যায়। একদিন সরোয়ার রাতে জাকিরকে ডেকে ষড়যন্ত্র করছে, তখনই নাজমা বেগম হঠাৎ কথা বলে ওঠেন। চোখ সরু করে তিনি বলেন, একটা মেয়েকে ব্যবহার করতে করতে তার ভিতরে আগুন জ্বালিয়েছেন আপনি। এখন যদি সেই আগুন ছড়িয়ে পড়ে, আপনি কি জানেন কার ঘর পুড়বে আগে? সরোয়ার কাপা কণ্ঠে শুধু তাকিয়ে থাকে নাজমা বেগমের দিকে। নাজমা বেগম চোখে জল নিয়ে নিজেকে দেখে আর আয়নায় বলতে থাকে, আমি ডাক্তার হতে চেয়েছিলাম, মানুষ বাঁচাতে চেয়েছিলাম। আজ কাগজে দেখছি আমার ছায়া অধরা, আর আমি তার শত্রু হয়ে গেছি। ভুল করেছিলাম হয়তো, কিন্তু এই ভুলের মাসুল কাউকে দিইনি। আমার নিজের জীবনটাই মাসুল হয়ে গেছে। রোহান খান, বয়স 18, শান্ত, কম কথা বলে, গভীর চোখে অনেক কিছুই লুকানো। বেশি কারো সাথে মেশে না, কিন্তু সবাই তাকে এক ধরনের শ্রদ্ধা করে, কারণ সে যেন সব জানে কিন্তু কিছুই বলে না। রোহান জন্মায় নাজমা এবং সারোয়ারের বিয়ের আগে। চরমতম গোপন একটা সত্য, এটা সবার আড়ালেই থাকে। এই সন্তান আমার নিজের হবে, কিন্তু সমাজের নয়। ওর পরিচয় হবে ছায়ার মতো, নীরব ও দৃশ্য। তাই ছোটবেলা থেকেই রোহানকে রাখা হয় সীমান্ত ঘেঁষা এক অদূর জায়গায়, যেখানে তাকে মানুষ করে নাজমার এক বিশ্বস্ত নারীকর্মী, রাশিদা খালা। রোহান জানতো তার মা নাজমা, কিন্তু বাবাকে সেটা তার সামনে কখনো বলা হয় না। সে শুধু শুনেছিল, তুই হলি এক ক্ষমতার ছেলে, কিন্তু ক্ষমতা তোর জন্য নয়, তুই শুধু পাহারা দিবি। রোহান সবসময় কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে দূর থেকে, কখনো বিশাল রাজনৈতিক মিটিংয়ে সিকিউরিটি হেড হিসেবে, কখনো কোনো সাংবাদিককে চুপ করিয়ে দিতে, আবার কখনো নীরবে কারো বাড়িতে ক্যামেরা বসিয়ে তথ্য নিয়ে আসতে। কিন্তু সে কখনোই সামনে আসে না, কারণ যতদিন ছায়া থাকে আলো চোখে পড়ে না।